আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আচ্ছা, তোমাদের আমি বলছিলাম যারা বিএসসি কোর্সে আছো তারা এইচএসসি বইটার পড়ার পাশাপাশি তোমার এসএসসি থেকে কিছু টপিক বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় আসে। ঠিক আছে? এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা একটু দেখব। টপিকগুলো নিয়ে আলোচনা হবে না, টপিকগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা হবে। দেখব কোন টাইপের কোশ্চেনগুলো এসে থাকে বা কোন টাইপের কোশ্চেনগুলো আমাদের পড়া উচিত সেগুলো আমরা একটু রিভিউ করব। আজকে বেশ কিছু এমসিকিউ আমরা এই ক্লাসে সলভ করব ইনশাল্লাহ। ওকে, তোমরা যেগুলো ক্লাসগুলো করতেছো মানে এইচএসসি সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলো করতে থাকো, পাশাপাশি এসএসসি থেকে এই এমসিকিউগুলো চলো একটু দেখে নিই। ওকে, আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি এবং দ্রুত করে দেখব, কারণ জিনিসগুলো সহজ সহজ। দ্রুত করে আমরা জিনিসগুলো একটু দেখে নিব যে কোন জিনিসগুলো আমাদের বারবার আসতেছে। ওকে, আচ্ছা, এখানে একটা তোমার পিডিএফটা আছে। আসো প্রথমে যদি লক্ষ্য করি পিডিএফটা কি আসে নাই? পিডিএফটা কি আসে নাই? একটু সময় দাও। হ্যাঁ, পিডিএফটা এসেছে। আসো। ওকে, এখান থেকে আজকের ক্লাসটা আমাদের শুরু হতে যাচ্ছে। তোমরা কি ঠিকমতো দেখতে পাচ্ছ সব কিছু? ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ক্লিয়ার? ওকে, আসো শুরু করি। যেটা আছে কোনটি পদার্থ নয়। আচ্ছা, এখানে যে কোনটি পদার্থ নয় এর মধ্যে দেখতে পাচ্ছি অক্সিজেন, এটা একটা পদার্থ। নাইট্রোজেন একটা পদার্থ এবং পানি একটা পদার্থ। ওকে, পানি একটা পদার্থ, এটা আমরা দেখতে পাইতেছি। ওকে, তারপরে পানি তৈরি হয় কিসের সাহায্যে? পানি সাধারণত তৈরি হয় দুইটা হাইড্রোজেন আয়ন এবং একটা অক্সিজেন আয়ন একসাথে মিলিত হয়, দেন কি তৈরি করে? পানি। ঠিক আছে, H2O। তাহলে এই তো দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। আর নাইট্রোজেন একটা পদার্থ, অক্সিজেন একটা পদার্থ, কিন্তু কোনটা পদার্থ নয়? আলো। আলো কি একটা শক্তি? ফোটন কণার সমষ্টি। আলো হইতেছে এক প্রকার শক্তি, তাহলে এটা পদার্থ নয়। অ্যান্সার হবে আলো। 2 নম্বরে আসো, এ কোনটি পদার্থ নয়? এটা হবে বাতাস। নিচের কোনটি পদার্থ? বিদ্যুৎ এটা পদার্থ নয়, তাপ পদার্থ নয়, আলো এক প্রকারের তো শক্তি। তাহলে নিচের কোনটি পদার্থ? এটা হবে বাতাস। বায়ু একটা পদার্থ, কারণ বায়ু স্থান দখল করে, বায়ুর ভর আছে। ওকে, কারণ গ্যাসের ভর আছে না, গ্যাসের ভর আছে, অর্থাৎ গ্যাস একটা পদার্থ। যে সকল পদার্থ স্থান দখল করে এবং ভর আছে তারা হইতেছে পদার্থ। তাপ এক প্রকার শক্তি। তাপ কি ভাইয়া? এক প্রকার শক্তি। এই ক্লাসটা খুবই সহজ হবে, দেখে মজা লাগতে পারে যে এত সহজ সহজ জিনিস পড়বো। হ্যাঁ, এই জিনিসগুলোও যদি আসে তাহলে আমাদের পড়তে কি সমস্যা, তাই না? ওকে, একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? একই পদার্থের 3 অবস্থায় তিন অবস্থায় রূপান্তরের কারণ হচ্ছে তাপের প্রভাব। 3 অবস্থা মানে একটা হইতেছে কঠিন অবস্থা, তারপরে একটা হইতেছে তরল অবস্থা, তারপরে একটা হইতেছে বায়বীয় বা গ্যাসীয় বা গ্যাস। ঠিক আছে, এই যে অবস্থা, কঠিন পদার্থকে তাপ দিলাম, কঠিন পদার্থ তরলে পরিণত হলো। এখন তরল পদার্থকে তাপ দিলাম, তরল পদার্থ গ্যাস হয়ে উড়ে গেল। এই যে জিনিসটা সেটাই হইতেছে তোমার পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ তাপের প্রভাব। অর্থাৎ তাপ যত দিতেছি তত আমার পদার্থের অবস্থার রূপান্তর ঘটতেছে। নিচের কোনটি ঠান্ডা করলে বরফে পরিণত হয়? পানিকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটা বরফে পরিণত হয়। ওকে, তারপরে দেখি কোনটির পদার্থের অন্তঃকোণ আকর্ষণ বল বেশি। দেখো, অক্সিজেন এটা হইতেছে গ্যাস, তোমার তেল এবং পানি এটা হইতেছে তরল, এবং চিনি এটা হইতেছে তোমার কঠিন। আর আমরা জানি যে কঠিন পদার্থের আন্তঃকণা যে আকর্ষণ বল সেটা সবচেয়ে বেশি হইতেছে কঠিনের, তারপরে তরলের, তারপরে গ্যাসের, তার সবচেয়ে বেশি কার? কঠিন। তার মানে অ্যান্সার কি হবে? চিনি। ওকে, আচ্ছা, তাহলে চিনি গেল। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? পানির আন্তঃআণবিক স্থানে এটা অবস্থান করে। বরফ পানিতে ভাসে কারণ বরফের ঘনত্ব হইতেছে কম, বরফের ঘনত্ব পানির চেয়ে কম। দেখবা একটা উদাহরণ, আজকে একটা পাত্র নিবা, মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে মনে করো পানি আছে। হ্যাঁ, এই পাত্রে পানি আছে, পানি এত দূর পর্যন্ত আছে। এই পাত্রটা আমরা নিয়ে গিয়ে ফ্রিজে রাখলাম। ওকে,
পাত্রটা ফ্রিজে রাখলাম। তো পাত্রটাকে ফ্রিজে যখন আমরা রাখলাম তখন আমরা দেখলাম যে যখন পানি ছিল তখন পানির লেভেল ছিল, যখন পানি ছিল তখন লেভেল ছিল এত দূর, কিন্তু এই পানিটা যখন বরফ হয়েছে লেভেল হয়েছে এত দূর, অর্থাৎ লেভেলটা একটু বেড়ে গেছে। তাহলে লেভেল কেন বেড়ে গেল? কারণ বরফ যখন হবে পানি থেকে তখন বরফের ঘনত্ব কম, এজন্য লেভেলটা বেড়ে যাচ্ছে। বুঝতেছো? ঘনত্ব কম মানে তোমার আয়তন বেশি দখল করতেছে, মানে ভিতরের ঘনত্বটা কমে যাচ্ছে। ওকে, আয়তন বেশি দখল করতেছে, ভিতরের ঘনত্বটা কমে যাচ্ছে। দেখবা 1 লিটার ধরো পট বা 1 লিটার পাত্রে 1 লিটারের বোতল আছে না, পুরা একবারে ফুল ভাবে হইতেছে পানি ভইরা একবার টাইট করে লাগায় রাখবা, দেখবে কি পরিমাণ হইতেছে যে শক্ত হয়ে গেছে জিনিসটা। কারণ কি? কারণ তোমার হইতেছে যে বের হওয়ার পানি একটু বের হওয়ার চেষ্টা করবে, কারণ বরফে যখনই পরিণত হবে তখন কি হবে, তোমার আয়তন বাড়বে। কারণ কি? ঘনত্ব কম, বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি, পানির ঘনত্ব বেশি আর বরফের ঘনত্ব কম। পানির ঘনত্ব বেশি, পানির ঘনত্ব বেশি, পানি ঘনত্ব বেশি, ঠিক আছে। আর তোমার বরফ, বরফের হইতেছে ঘনত্ব কম। কেমন? আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখবা। তারপরে কোন পানিতে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি? নদীর পানিতে। কারণ কি? কারণ নদীতে অনেক ধরনের শ্যাওলা, অনেক ধরনের ছোট ছোট জীব থাকে বা ছোট ছোট হইতেছে যে উদ্ভিদ থাকে যারা অক্সিজেন তৈরি করে। আচ্ছা, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এইতে যে নদীর পানি আছে সেটা গতিশীল। সেটা কি? গতিশীল। গতিশীল মানে তোমার পুকুরের পানি, ধরো এটা একটা পুকুর, এই যে পুকুর পানি যে আছে, এই পুকুরের পানি কি গতিশীল? না। তাহলে নদীর পানি কি? গতিশীল। নদীর পানি কি? গতিশীল, এর জন্য সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি। একটা নদীর পানি হইতেছে ঠান্ডা, আর ঠান্ডা যত পানি হবে অক্সিজেন দ্রবীভূত তত বেশি হইতে পারবে, অক্সিজেন তত বেশি দ্রবীভূত হতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে নদীর পানিতে অক্সিজেন সবচেয়ে বেশি। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হইতেছে সাগরে। কারণ কি? সাগরে তোমার লবণ বেশি, সাগরে লবণাক্ততার পরিমাণ বেশি, অর্থাৎ ভেসে থাকা যায় সহজে। ওকে, আচ্ছা, তাহলে সাগরে সাঁতার কাটা সহজ। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? এটা হইতেছে আমাদের গলনাঙ্ক, বা এটা গলনাঙ্ক। কারণ কি? একটা পদার্থের গলনাঙ্কের মান যদি কম বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো পদার্থটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। কারণ প্রত্যেকটা পদার্থের একটা মানদণ্ড থাকে, প্রত্যেকটা পদার্থের একটা মানদণ্ড থাকে যে এই পদার্থের গলনাঙ্ক এত, এই পদার্থের গলনাঙ্ক এত। এখন ওই পদার্থটা যদি তো কোনো ভেজাল মিশ করা হয় তাহলে গলনাঙ্কের পরিবর্তন হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অবিশুদ্ধ বা বিশুদ্ধ। পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হইতেছে 100 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক হইতেছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যাবে, 100 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রায় পানি যাবে তখন এটা কি থাকবে? ফুটতে থাকবে। এটা কি থাকবে? ফুটতে থাকবে, অর্থাৎ এটাই হইতেছে স্ফুটনাঙ্ক, এবং এটাই হইতেছে স্ফুটনাঙ্ক, অর্থাৎ এখান থেকে বাষ্পে পরিণত হতে থাকবে। এই কোশ্চেনটা আসছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসে। নার্সিং ভর্তি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসাও তোমার ব্যতিক্রম কিছু নয়। ওকে, পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? না, উষ্ণতা একই থাকে, উষ্ণতা কম বেশি হয় না, একই থাকে। উষ্ণতা কি থাকে? একই থাকে, কারণ ফুটতেছে পানি। একটা স্ফুটনাঙ্ক যখন হবে, একটা পর্যায়ে চলে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস, পানি ফুটতে থাকবে, কিন্তু আর উষ্ণতার পরিবর্তন হবে না। যত সময় যাবে এই যে তরল ছিল সেখান থেকে বাষ্পে পরিণত হবে, কিন্তু তার উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াকে কি বলে? ঊর্ধ্বপাতন। ধরো ন্যাপথলিন, নাম শুনছো? এই যে ন্যাপথলিন আছে, ন্যাপথলিন বা ধরো কর্পূর, কি হয়? এই ন্যাপথলিন যেটা আছে সেখানে কি হয়? ন্যাপথলিন বা কর্পূর এগুলো কঠিন অবস্থায় থেকে যখন আমরা তাপ দেই সরাসরি বাষ্পে হয়, তরলে রূপান্তরিত হয় না। আবার যে বাষ্পটা ছিল সেটা যখন তাপমাত্রা কমায় আনি ডিরেক্ট আবার কি হয়?
কঠিনে পরিণত হয়। এই যে মাঝের যে স্পেসটা মানে হইতেছে অতিক্রম করে একবারে কঠিন থেকে বাষ্প, বাষ্প থেকে কঠিন আসতেছে, এই যে প্রক্রিয়া সেটা হইতেছে আমাদের ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? ওকে, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? এটা হইতেছে বেনজিন। বেনজিন ঊর্ধ্বপাতিত হয় না, কিন্তু আয়োডিন, নিশাদল, বেনজোইক অ্যাসিড এগুলো ঊর্ধ্বপাতিত হয়। ওকে, আচ্ছা, এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এটা হইতেছে তোমার এইচপিসিএল এর পূর্ণরূপ। ক্রোমাটোগ্রাফি মানে কি? আলাদা করার পদ্ধতি। একটা থাকে সচল মাধ্যম, একটা থাকে তোমার স্থির মাধ্যম, স্থির দশা বা সচল দশা। এই দুইটা দশার মাধ্যমে তোমার নির্দিষ্ট ভাগ করে তোমার আলাদা করার পদ্ধতিকেই এই হইতেছে ক্রোমাটোগ্রাফি বলা হয়। আর এইচপিএলসি হইতেছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। ওকে, কোনটি সঠিক তথ্য? বায়ু একটি মিশ্র পদার্থ, এটা হইতেছে আমাদের সঠিক তথ্য। নিচের কোনটি মৌল নয় আবার যৌগ নয়? এটা হচ্ছে বায়ু। বায়ু মৌলও নয় আবার যৌগও নয়। কৃত্রিম উপায়ে 20টি, কৃত্রিম উপায়ে পদার্থের সংখ্যা, কৃত্রিম উপায়ে তৈরি মৌলিক পদার্থের সংখ্যা হইতেছে 20টি। তারপরে কোনটি মৌলিক পদার্থ? কোনটি মৌলিক পদার্থ? লোহা মৌলিক পদার্থ। ব্রোঞ্জ, ব্রোঞ্জ মৌলিক পদার্থ নয়। ব্রোঞ্জ সাধারণত তামা প্লাস টিন, এই দুইটি ধাতুর সমন্বয়ে তৈরি। তামা এটা কপার, ইংরেজিতে এটাকে বলে কপার। কপার প্লাস টিন অথবা কপার প্লাস টিন বা তামা প্লাস টিন, এই দুইটা সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি। ওকে, এই জন্য এটা মৌলিক না, এটা যৌগিক। পানি এটা হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এর জন্য এটা হইতেছে মৌলিক পদার্থ নয়। ইস্পাত, ইস্পাত এটাও যৌগিক পদার্থ, কারণ এখানেও ফেরাস প্লাস অন্যান্য পদার্থ মিলে তোমার কি তৈরি করে? ইস্পাত তৈরি করে। অর্থাৎ এটাও যৌগিক পদার্থ নয়, এটা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ নয়। তাহলে মৌলিক পদার্থ কোনটি? মৌলিক পদার্থ হচ্ছে শুধুমাত্র লোহা বা যাকে বলে ফেরাস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা গেল। তারপরে কোনটি মৌলিক পদার্থ নয়? কোনটি মৌলিক পদার্থ নয়? এটা হইতেছে ইস্পাত। ইস্পাত মৌলিক পদার্থ নয়, একটু আগে বললাম, কারণ ইস্পাত তোমার ফেরাস এবং অন্যান্য ধাতু সমন্বয়ে গঠিত হয়, সেজন্য এটা মৌলিক পদার্থ নয়। কিন্তু রূপার ক্ষেত্রে দেখো, তামার ক্ষেত্রে দেখো, সোনার ক্ষেত্রে দেখো, এগুলো কিন্তু মৌলিক পদার্থ। ওকে, আচ্ছা, তারপরে যেটা দেখতেছি, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া একটা রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তাকে কি বলে? এটা হইতেছে পরমাণু। এটা হইতেছে পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু এমন একটা জিনিস যেটা হইতেছে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, ডেমোক্রিটাস, বিজ্ঞানী ডেমোক্রিটাস মনে করতেন যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হইতেছে পরমাণু। কথা ঠিক ছিল, কিন্তু তিনি আরেকটু মনে করতেন যে এই পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরমাণুকে কিন্তু ভাঙা যায়। পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে এর মধ্যে কয়েক ধরনের কি পাই? কণিকা পাই। ধরো স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা কয় প্রকার? 3 প্রকার। স্থায়ী কণিকার মধ্যে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই জিনিসগুলো আমরা পাই। তাহলে ডেমোক্রিটাসের যে প্রথম ধারণা সেটা কিন্তু ঠিক, যে সবচেয়ে যে ক্ষুদ্রতম কণা সেটা হইতেছে পরমাণু। এবং পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে কি বলে? পরমাণু। ক্লিয়ার? ওকে, পরমাণুর চার্জ নিরপেক্ষ, কারণ এখানে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান। এখানে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান। ইলেকট্রনের যে চার্জ সেটা হইতেছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এই চার্জটা দেখো ঋণাত্মক, এই চার্জটা হইতেছে ঋণাত্মক। আর তুমি ওই দিকে লক্ষ্য করো, প্রোটনের চার্জ +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই চার্জটা হইতেছে ধনাত্মক, এই চার্জটা কি? ধনাত্মক। তো এই যে ধনাত্মক চার্জ আর এই যে ঋণাত্মক চার্জ, দুইটা আবার পরস্পর সমান। তাহলে দুইটা পরস্পর সমান মানে দুইটা মিলে হবে 0। ঠিক আছে, বিশাল একটা শূন্য। তাহলে এর জন্য এটা চার্জ নিরপেক্ষ। তাহলে পরমাণু চার্জ নিরপেক্ষ, এটা হওয়ার কারণ হইতেছে দুইটা মিলে আমাদের কি হইতেছে ভাইয়া? শূন্য হইতেছে। ওকে, আচ্ছা, তারপরে আসো, নিম্নের কোন বাক্যটি সত্য নয়? ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, এই জিনিসটা সত্য নয়। কারণ কি? কারণ আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো এগুলো অবস্থান করে। বিভিন্ন কক্ষপথে
ইলেকট্রনগুলো অবস্থান করে। দেখতেছো বিভিন্ন কক্ষপথে কি অবস্থান করবে? ইলেকট্রন অবস্থান করবে। ইলেকট্রন অবস্থান করবে বিভিন্ন কক্ষপথে। এগুলো প্রোটন আর নিউট্রন বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি থাকবে? ঘুরতে থাকবে। তো ভিতরে দেখতেছি প্রোটন আর নিউট্রন থাকতেছে। কেন পজিটিভ? কারণ প্রোটনের যে চার্জ দেখলাম +1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা পজিটিভ, তাই তোমার যে নিউক্লিয়াস সেটা পজিটিভ। তার মানে প্রোটন থাকতেছে ভিতরে, ইলেকট্রন নয়। সেজন্য তোমার এই তথ্যটা সঠিক নয়। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের অবস্থান করে, এই তথ্যটা সঠিক নয়। ওকে, ঠিক আছে। তারপরে আসো বিভিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি। এটা হবে যুক্ত অবস্থার চেয়ে অধিক। যুক্ত অবস্থার চেয়ে পরমাণুর শক্তি বিভিন্ন অবস্থায় অধিক হবে। হাইড্রোজেন পরমাণুতে অণুর সংখ্যা কয়টি? হাইড্রোজেন পরমাণুতে অণুর সংখ্যা হইতেছে 2টি, H2। অর্থাৎ হাইড্রোজেন যে পরমাণু সেখানে অণুর সংখ্যা হইতেছে আমাদের 2টি। আচ্ছা, নিচের কোনটি অণু গঠন করে না? দেখো, একটা কোন গ্যাসগুলো অণু গঠন করে না? যেগুলো তোমার নিষ্ক্রিয় গ্যাস, যারা নিষ্ক্রিয় গ্যাস তারা অণু গঠন করে না, কারণ তারা হইতেছে এমনিতে স্থিতিশীল অবস্থায় আছে। তাদের সর্বশেষ যে কক্ষপথ সেখানে কিন্তু কোনো ইলেকট্রন হইতেছে অর্ধপূর্ণ অরবিটাল আকারে নাই। অর্ধপূর্ণ অরবিটালে অর্ধপূর্ণ কোনো ইলেকট্রন নাই, সেগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় আছে। ধরো একটা ইলেকট্রন মেনটেন করে দেখি, আর্গন 18। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। এই যে জিনিসটা আর্গন, দেখো 10 2p6 10 এবং 18। এই যে আর্গনের ইলেকট্রন বিন্যাস করলাম, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো 8টা, এবং থাকতে পারে 8টা। তাহলে এটি স্থিতিশীল। এখানেও দেখো ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করলেও দেখবে সেম। তাহলে আমরা দেখতেছি যে নিচের কোনটি অণু গঠন করে না? সেটা হইতেছে আর্গন করে না এবং নিয়ন করে না। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে একটু ভিন্ন। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 9 1s2 2s2 2p6 2p6 না দিয়ে 2p5, কারণ ফ্লোরিনের যে পারমাণবিক সংখ্যা, এটা হইতেছে পারমাণবিক সংখ্যা। এটা কি পারমাণবিক? এটা হইতেছে আমার পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা। এই জিনিসটা হইতেছে 9। এর জন্য এই যে শেষ শক্তি স্তর, এখানে ইলেকট্রন আছে 7 বা 7টি, কিন্তু ইলেকট্রন থাকতে পারে 8টি। শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টি। একটা ঘাটতি আছে না? অর্থাৎ এটা হইতেছে একটা অধাতু। তাহলে ফ্লোরিন কি? অধাতু। তাহলে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ফ্লোরিন অণু গঠন করতে পারে। তাহলে কোনটা পারে না? নিয়ন পারে না এবং আর্গন পারে না। ঠিক আছে, তাহলে ক এবং খ অ্যান্সার। কারণ নিয়ন এবং আর্গন হইতেছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো হইতেছে তোমার নিষ্ক্রিয় গ্যাস, এবং এটা 18 নং গ্রুপ। 18 নং গ্রুপে অবস্থিত, পর্যায় সারণীর 18 নং গ্রুপে অবস্থিত। এবার শুধু নিয়ন আর্গন না, এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন এই ধরনের মৌলগুলো বিদ্যমান, যেগুলো তোমার কোনো অণু গঠন করে না, এবং এগুলো হইতেছে তোমার কি? নিষ্ক্রিয় গ্যাস। ইলেকট্রন হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অতি ক্ষুদ্র কণা। ঠিক আছে, অতি ক্ষুদ্র কণা। একটি পরমাণুর কণিকার সংখ্যা কয়টি? একটি পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা অলরেডি বলেছি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, অর্থাৎ 3টি। একটি পরমাণুতে কণিকার সংখ্যা 3টি। কেমন? ওকে, নিচের কোনটি মূল কণিকা? প্রোটন, এটা হইতেছে আমাদের। আচ্ছা, নিচের কোনটি কণিকার কথা বলছে। নিচের কোনটি মূল কণিকার কথা বলছে? এটা হইতেছে প্রোটন নিউট্রন দুইটা একসাথে। কারণ কি? প্রোটন এবং নিউট্রন দুইটাই মূল কণিকা। সাথে যদি ইলেকট্রন থাকতো তাহলেও এটাও হইতে অ্যান্সার। কারণ ইলেকট্রন মূল কণিকা 3টা হইতেছে আমাদের মূল কণিকা। কি? 1 প্রোটন, 2 নিউট্রন, আর 3 ইলেকট্রন। 3 হইতেছে কি? ইলেকট্রন। ওকে, তাহলে প্রোটন, নিউট্রন এগুলো হইতেছে আমাদের মূল কণিকা, যেটা হইতেছে 3টি। পরমাণুর নিউক্লিয়াসে কি অবস্থান করে? অলরেডি বলছি, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে নিউট্রন এবং প্রোটন বা নিউট্রন একসাথে অবস্থান করে। কেমন? ওকে, প্রোটনের পজিটিভ চার্জ আছে। ওকে, ইলেকট্রন আবিষ্কার করে স্যার
এই তো এই স্যার বা জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করে জে জে থমসন। আর নিউটন আবিষ্কার করে চ্যাডউইক, নিউটন আবিষ্কার করে চ্যাডউইক এবং প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। কারণ রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে। বুঝতেছো জিনিসগুলো? ক্লিয়ার সব কিছু? ওকে, তারপরে আসো। তাহলে ইলেকট্রন কি আবিষ্কার করে? স্যার জে জে থমসন। নিউটন আবিষ্কার করে চ্যাডউইক, নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। ওকে, তারপরে কোনটি ঋণাত্মক আধান থাকে? ইলেকট্রনে ঋণাত্মক আধান থাকে, ইলেকট্রনে ঋণাত্মক আধান এবং -1.6 × 10⁻⁻⁹ কুলম্ব, এইটাই হইতেছে তার ঋণাত্মক আধানের পরিমাণ। ওকে, তারপরে আসি পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? এটা হইতেছে তোমার পারমাণবিক ভর এবং এটা হইতেছে জন ডাল্টন। পারমাণবিক ভর, এই যে পারমাণবিক ভর এই ধারণার প্রবর্তক হইতেছে জন ডাল্টন। ওকে ওকে, আর পারমাণবিক ভর আরেকটা কথা বলে রাখি, এই যে পারমাণবিক ভর এটা কিসের সাথে হবে? এটা হইতেছে তোমার নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফল। নিউটন এবং প্রোটন সংখ্যার যে যোগফল সেটা হইতেছে তোমার পারমাণবিক ভর, অর্থাৎ নিউক্লিয়াস, একটা পরমাণু নিউক্লিয়াসের যে ভর সেটা হইতেছে পারমাণবিক ভর। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হইতেছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের ভর সবচেয়ে কম, হাইড্রোজেনের ভর সবচেয়ে কম, এর জন্য হাইড্রোজেন সবচেয়ে হালকা। হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের 2 4, অর্থাৎ হিলিয়ামের ভর হইতেছে 4 এবং হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 7 14, মানে 7 ইলেকট্রন বিন্যাসের 7 হইতেছে তোমার পারমাণবিক সংখ্যা এবং 14 তোমার ভর সংখ্যা। এবং এটা হচ্ছে আর্থন, এটা হবে আর্গন। তো আর্গনের ক্ষেত্রে দেখা যায় যে এটা হইতেছে 1840, ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে কম হইতেছে হাইড্রোজেন, এর জন্য সবচেয়ে হালকা গ্যাস হবে হাইড্রোজেন। ওকে, আচ্ছা, কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? একটু আগে বললাম না যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এখন এর মধ্যে যত নিচে যাবে তত ভর বাড়বে, পারমাণবিক সংখ্যা যত বাড়বে তত ভর বাড়বে, যত নিচে যাবে তত পারমাণবিক সংখ্যা বাড়বে। তাহলে সবচেয়ে নিচে যেটা হবে সেটাই। তাহলে এখানে দেখো রেডন সবচেয়ে নিচে, সেজন্য এটা হবে রেডন। এখন যদি অর্গানিসন অপশনে থাকতো তাহলে আমরা এখানে অর্গানিসন লাগাইতাম, কিন্তু অর্গানিসন তো নাই। আচ্ছা, রেডন গেল। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণু সংখ্যা কত? দেখো সালফিউরিক অ্যাসিড H2 SO4, কখনো 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। এখানে 2টা প্লাস সালফার 1টা প্লাস অক্সিজেন 4টা, তাহলে 7টা, ঠিক আছে। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিডের পরমাণুতে পরমাণু সংখ্যা 7টা। মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না? এটা মৌলের পারমাণবিক ওজন নির্দেশ করে না, মৌলের প্রতীক ও পারমাণবিক ওজন নির্দেশ করে না। পটাশিয়াম, পটাশিয়ামের যে মৌলটির প্রতীক হলো পটাশিয়াম। কে দ্বারা বোঝায় আমাদের পটাশিয়াম। ওকে, ভারী পানির সংকেত হইতেছে D2O। D2O আমরা জানি আইসোটোপ সম্পর্কে, যে সকল পরমাণুর দেখবো আমরা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ থাকলেও প্রকৃতিতে সাধারণত 3টা খুব সহজভাবে পাওয়া যায়, সেটা হইতেছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে ক্ষেত্রে দেখো এই যে ডিউটেরিয়াম, অর্থাৎ এখানে হইতেছে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেনের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা 1 এবং ভর সংখ্যা কিন্তু 2। এই যে তোমার আইসোটোপ এটা হইতেছে ডিউটেরিয়াম। এই ডিউটেরিয়াম অক্সাইড মানে D2O, এটা দ্বারা বোঝায় D2O, এটা হইতেছে ভারী পানির সংকেত। ওকে, এটা। তারপরে দেখি কি আছে, তাহলে D2O ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার? ওকে ভাইয়া, তারপরে আসি সালফেট কোনটি? সালফেট একটি যৌগ মৌল, সালফেট একটা যৌগ মৌল। সাইট্রিক অ্যাসিড, এটা সাইট্রিক অ্যাসিড না ভাইয়া, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে নাইট্রিক অ্যাসিড, এটা হবে নাইট্রিক অ্যাসিড। কেমন? এই যে নাইট্রিক অ্যাসিড মৌলিক পদার্থ, নাইট্রিক অ্যাসিডের মৌলিক পদার্থ হইতেছে আমাদের হাইড্রোজেন। দেখো নাইট্রিক অ্যাসিডের মৌলিক পদার্থ হাইড্রোজেন এবং NO3 নাইট্রেট যে ইয়েটা আছে সেটা হইতেছে একটা যৌগমূলক। সেটা কি একটা যৌগমূলক। যেমন ধরো PO4 3- ফসফেট, এই যৌগমূলক, এটা একটা যৌগমূলক না? তাহলে তেমনিভাবে নাইট্রেট, এটা হইতেছে আমাদের যৌগমূলক। কেমন? এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো ভাইয়া? এতটুকু ক্লিয়ার বুঝতে পারলে বলো। তাহলে নাইট্রিক অ্যাসিডের কোনটি মৌলিক পদার্থ? এটা হইতেছে হাইড্রোজেন। ওকে,
তারপরে দেখি পারমাণবিক ওজন কোনটি সমান। পারমাণবিক ওজন হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত তোমার যে পদার্থগুলো আছে সেগুলো সমান। যেমন নিউক্লিয়াসে কি অবস্থিত, প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে এই প্রোটন নিউট্রনের ওজনের সমান, প্রোটন নিউট্রনের ওজনের সমানই হইতেছে তোমার পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর। পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর। ওকে, তারপরে দেখি প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের থাকার সম্ভাবনা 2n²। প্রতিটি ইলেকট্রনের থাকার সম্ভাবনা 2n²। যেমন দেখো 1 নাম্বার কক্ষপথে যদি হিসাব করি 2n², তার মানে 2 × 1² = 2টা। 2 নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন কয়টা থাকতে পারে এটা দেখি, তাহলে 2 × 2² = 2 × 4 = 8। তারপরে 3 নম্বর শক্তি স্তরে যদি দেখি 2 × n² × 2 × 3² × 2 × 9 = 18। 4 নম্বর শক্তি স্তরে যদি দেখি 2 × n² × 2 × 4² × 2 × 16 = হইতেছে 32। এই তো, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তরে 18টা এবং 4 নম্বর শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে। 4 নম্বর শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 2n²। এই দ্বারা, এই তোমার সূত্র দ্বারা আমরা প্রতিটি ইলেকট্রনের কক্ষে ইলেকট্রনের সংখ্যা, প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারি। কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা, কোন পরমাণুর কোনটি পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা, এটা হইতেছে চতুর্থর ক্ষেত্রে 32। কারণ কি একটু আগে বের করছি না, করছি চতুর্থর ক্ষেত্রে, দেখো 32। ওকে, 32। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হইতেছে সেই মৌলের প্রোটন সংখ্যা, সেই মৌলের প্রোটন সংখ্যা হইতেছে তার পারমাণবিক সংখ্যা। কোন মৌলের পারমাণবিক সংখ্যা সে তার পরমাণুতে নিউটন সংখ্যা না, এটা ভুল আছে, এই জিনিসটা ভুল দিছে, বুঝছো? এটা পারমাণবিক সংখ্যা নিউট্রন সংখ্যার উপর নির্ভর করে না, পারমাণবিক সংখ্যা শুধু নির্ভর করে প্রোটন সংখ্যার উপরে, শুধু নির্ভর করে প্রোটন সংখ্যার উপরে। দেখো নাইট্রোজেন 7-14, অক্সিজেন 8-16, বা হইতেছে যে আর্গন 10-20, তারপরে সোডিয়াম, ধরো একটা সোডিয়াম দিয়ে উদাহরণ দেই, সোডিয়াম এটা হইতেছে 11-23। সোডিয়াম যে পরমাণুটা আছে সেখানে ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা। প্রোটন 11টা, সেজন্যই পারমাণবিক সংখ্যা 11। প্রোটন 11টা, সেজন্যই পারমাণবিক সংখ্যা 11। এবং ইলেকট্রন 11টা। যখন সোডিয়াম প্লাস হয়ে যাবে, সোডিয়াম আয়ন তৈরি করবে, তখন ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10টা। কারণ কি 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন থাকে অবশিষ্ট 10টা। এর জন্য ক্যাটায়ন তৈরি করছে, সোডিয়াম প্লাস তৈরি করছে। ওকে, যেমন আরেকটা উদাহরণ দেখো, ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এর ইলেকট্রন হবে 18টা, কারণ ইলেকট্রন ছিল 17টা, ইলেকট্রন গ্রহণ করছে একটা, তার মানে ইলেকট্রন হবে 18টা। এগুলো হইতেছে ধাতু, এগুলো হইতেছে অধাতু, এগুলো হইতেছে অধাতু ইলেকট্রন। কারণ কি ইলেকট্রন গ্রহণ, অধাতু কি করে ইলেকট্রন গ্রহণ, আর এগুলো হইতেছে ধাতু, ধাতু কি করে ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে 11টা থেকে 10টা হয়েছে, অর্থাৎ এগুলো চেঞ্জ হইতে পারতেছে। ওকে, বুঝতেছো জিনিসগুলো? তাহলে এখানে দেখলাম প্রোটন সংখ্যা 11, এর জন্য পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা কম বেশি হইতে পারতেছে। এখন আসো নিউটন সংখ্যা, এখানে দেখো ভর সংখ্যা 23, তার মানে ভর সংখ্যা মানে হইতেছে তোমার পরমাণুতে, আচ্ছা এগুলো মুছে দেয়, হ্যাঁ, কারণ এখানে আরেকটা জিনিস লিখতে হবে আমাকে। এখন ভর সংখ্যা ইকুয়াল হইতেছে তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ওকে, অতএব নিউটন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তার মানে 23 - 11, তাই তো, মানে 12। এই যে 12, এটা হইতেছে নিউটন সংখ্যা, এটা হইতেছে নিউট্রন সংখ্যা। কার ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে কোশ্চেন যদি আসে সোডিয়ামের নিউটন সংখ্যা কত, তাহলে হবে 12। সোডিয়ামের নিউটন সংখ্যা কত? 12। এখন দেখো এই নিউটন সংখ্যা যদি 12, তাহলে নিউটন সংখ্যাই যদি আমাদের পারমাণবিক সংখ্যা হইতো, তাহলে
এটা হইতেছে ম্যাগনেসিয়াম হয়ে যেত। কারণ কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তার মানে কি এটার উপর নির্ভর করবে না, যাই টাইপ করছে তাই এটা ভুল করছে, এটা অ্যান্সার হবে না, কখনোই না। তাহলে শুধু কি হবে, এটা প্রোটনের সংখ্যা, তার পরমাণুতে প্রোটনের সংখ্যা হইতেছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এটা হবে 33। কারণ কি জানি, পর্যায় সারণীতে দেখো আর্সেনিক 33 নম্বরে, গণনা করো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। তার মানে গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। গ্যালিয়াম 31, জার্মেনিয়াম 32, আর্সেনিক 33। তার মানে 33 নাম্বার। তাহলে পারমাণবিক সংখ্যা হইতেছে 33। ওকে, তারপরে দেখো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92। ওকে, তারপরে দেখি আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব? 17 - 8 ইকুয়াল হইতেছে যা হবে তাই 11। ওকে, সরি এখানে 11 না, এটা হইতেছে 9 হইতেছে 9 আর হইতেছে তোমার 8। ওকে, এটা হইতেছে 17, তাহলে এটা হইতেছে তোমার 9। মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বাদ দেয় তাহলে সেটাই হইতেছে আইসোটোপের নিউট্রন সংখ্যা। ইকুয়াল 9, কেমন? ওকে, যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোপ বলে। ভর সংখ্যা সমান নয়, এটা তোমাকে একটু আগে বললাম না যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোপ বলে। ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি? তিনটাই বা সবগুলোই। ইউরেনিয়ামের 234, 235 এবং 238 সবগুলোই হইতেছে ইউরেনিয়ামের আইসোটোপ, সবগুলোই হইতেছে ইউরেনিয়ামের আইসোটোপ। কেমন? ওকে, তারপরে প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন আইসোটোপ হইতেছে 3টি। বললাম না, প্রোটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হাইড্রোজেন 11, হাইড্রোজেন 12 এবং হাইড্রোজেন 13। এখানে দেখো হাইড্রোজেন পরমাণুতে সবগুলোর ক্ষেত্রে তোমার পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা দেখো ভিন্ন। এখানে 1, এখানে 2, এখানে 3। তার মানে এখানে নিউটন সংখ্যা 0, এখানে নিউটন সংখ্যা 1, এখানে নিউটন সংখ্যা 2। ঠিক আছে, অর্থাৎ এগুলো হইতেছে পরস্পরের আইসোটোপ এবং তোমার প্রকৃতিতে পাওয়া যায় হাইড্রোজেনের 3টা আইসোটোপ। কেমন? ওকে, রেডিও আইসোটোপে ব্যবহৃত হয় কোনটি? রেডিও আইসোটোপ কিসে ব্যবহৃত হয়? গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আচ্ছা, যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, ভর সংখ্যা সমান নয় তাদের বলে আইসোটোন। আইসোটোন অর্থাৎ যদি নিউট্রন সংখ্যা সমান হয়, যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোন বলা হয়। ক্লিয়ার? ওকে, যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান থাকে তাদেরকে বলে আইসোবার। ভর সংখ্যা যদি সমান হয়, যদি ভর সংখ্যা সমান হয় তাদেরকে বলে আইসোবার। কেমন? আচ্ছা, মানে প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান। যেমন দেখো কার্বন 614, কার্বন, আর এটা হইতেছে ধরো নাইট্রোজেন 714। নাইট্রোজেনের ক্ষেত্রে আর কার্বনের ক্ষেত্রে দেখো এটা হইতেছে কার্বনের একটা আইসোটোপ। কার্বনের যে সাধারণ যে তোমার ফর্মুলা সেটা হইতেছে C6 আর এটা 12, মানে কার্বনের যে ভর সেটা 12, কিন্তু আইসোটোপ, কার্বনের একটা আইসোটোপ সেটা হইতেছে কার্বন 14, এটা একটা। আর দেখো নাইট্রোজেন সাধারণ ফর্মুলা 714। এই দুইটার মধ্যে দুইটা একটা জিনিসে মিল রয়েছে। মিল কি? মিল জিনিসটা হইতেছে এর যে ভর, এটার ভর সেম, অর্থাৎ ভর সংখ্যা যখন সেম হবে তখন তারা পরস্পরের আইসোবার হবে। ওকে, পরস্পরকে কি বলা হবে? আইসোবার। সোডিয়াম এখানে কি হবে? তোমার পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনাকৃতির। ওকে, সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখি নিচের কোনটি? চার্লসের সূত্র। চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। চার্লসের সূত্রে মনে রাখবো চতে চার্লস, চতে চাপ স্থির। এবং এখানে তোমার আয়তন, ভি দ্বারা বোঝায় আয়তন, তোমার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এটা হইতেছে অসীম চিহ্ন আছে, এটা হবে সমানুপাতিক চিহ্ন। ওকে, এটা হইতেছে সমানুপাতিক চিহ্ন। এই যে সমানুপাতিক চিহ্ন, এটা কার সমানুপাতিক? আয়তনটা হবে তোমার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হইতেছে তোমার চার্লসের সূত্র। ওকে,
এটা। তারপরে আসো, অধাতু কোনটি? তোমার অধাতু হইতেছে কার্বন। অধাতু হইতেছে কার্বন, কারণ দেখো মার্কারি, মার্কারি একমাত্র তরল ধাতু, মার্কারি একমাত্র তরল ধাতু, একমাত্র তরল ধাতু হইতেছে মার্কারি। কেমন? আচ্ছা, পটাশিয়াম এটা হইতেছে ধাতু, কারণ কি পটাশিয়াম এটা সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বিদ্যমান, একটা ইলেকট্রন বিদ্যমান 2p6 4s1, এই যে একটা ইলেকট্রন বিদ্যমান থাকতেছে না, অর্থাৎ পটাশিয়াম ধাতু, পটাশিয়াম প্লাস হবে। কিভাবে? পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাসে পরিণত হবে। কপারও তাই। এবং কার্বন কি করে? অধাতু। ওকে, বহুরূপী মৌল কোনটি? কার্বন, কারণ কার্বন কখনো গ্রাফাইট, কখনো হইতেছে হিরক, কখনো হইতেছে অন্য কোনো হইতেছে ইয়াতে পদার্থে পরিণত হইতে পারে। ওকে, এর জন্য এটা বহুরূপী। এবং এখানে বলে রাখি, গ্রাফাইট এটা হইতেছে একরকম sp2 সংকরণ, এবং হইতেছে তোমার যে হিরক সেটা হইতেছে sp3 সংকরণ। এবং sp3 সংকরণ বিশিষ্ট গ্রাফাইট যেটা, সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা কঠিন পদার্থ। কেমন? ওকে, প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? এটা হইতেছে হীরা। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হইতেছে হীরা। ওকে, কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে? কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে? এটা হইতেছে গ্রাফাইট। কারণ কি? কারণ এখানে হইতেছে sp2 সংকরিত, আর তোমার ডায়মন্ড, ডায়মন্ড sp3 সংকরিত, sp3 সংকরিত। এখানে কি হয়? একটা কার্বনের সাথে চারটা কার্বন যুক্ত থাকে, একটা কার্বনের সাথে চারটা কার্বন যুক্ত থাকে। আবার এখানে এভাবে এভাবে চলতে থাকবে, আবার এখানে এভাবে এভাবে চলতে থাকবে। এখানের সাথে আবার চারটা যুক্ত হবে, এখানের সাথে আবার চারটা যুক্ত হবে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। অর্থাৎ একটার সাথে চারটা চারটা করে, দেখো 3 আর একে 4। তো এটা হচ্ছে তোমার সংকরণ sp3। ডায়মন্ডের ক্ষেত্রে sp3 সংকরণ। এক্ষেত্রে ফাঁকা অরবিটাল থাকে না, এর জন্য বিদ্যুৎ পরিবহন করে না। এর জন্য ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবাহী নয়। এটা মনে রাখবা যে ডায়মন্ড বিদ্যুৎ পরিবাহী নয়। কেমন? কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে sp2 সংকরিত। এখানে কার্বন পরমাণুগুলো 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে, এভাবে একটা গঠন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে আবার এটা। ওকে, দেখো এখানে এখানে একটা কার্বন, এটা একটা হাত, এটা একটা, এটা একটা, এই কার্বনের এটা একটা, এটা একটা, এটা একটা, এই কার্বনের এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত এই কার্বনের জন্য, এই কার্বনের জন্য এটা একটা হাত, এটা একটা হাত, নিচে আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকবে, এটার জন্য এটা একটা, এটা একটা, এটা একটা। অর্থাৎ সবগুলো পরমাণুতে দেখো 3টা করে বিদ্যমান হাত, তার মানে sp2 সংকরিত। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাফাইট। গ্রাফাইটে কার্বন কি জানি, কার্বনের 4 যোজনী না, কার্বনের যোজনী কত? 4। অর্থাৎ একটা তোমার হাত ফাঁকা থাকতেছে, এই তো একটা ফাঁকা থাকতেছে না ইলেকট্রন, এর মাধ্যমে তোমার বিদ্যুৎ পরিবহন হয়। কেমন? তাহলে অধাতু বিদ্যুৎ পরিবহন করার কোনটি? গ্রাফাইট। পেন্সিলের শীষে কি থাকে? পেন্সিলের শীষে এটা থাকে গ্রাফাইট, পেন্সিলের শীষে থাকে গ্রাফাইট। ওকে, গ্রাফিন কার বহুরূপী রূপ? কার্বনের বহুরূপী রূপ হইতেছে গ্রাফিন। ওকে, পিট কয়লার বৈশিষ্ট্য কোনটি? পিট কয়লার বৈশিষ্ট্য হইতেছে ভেজা ও নরম। কার্বন ব্যতীত কোন মৌলের ক্যাটিনেশন দেখা যায়? কার্বন ব্যতীত সিলিকনের ক্যাটিনেশন দেখা যায়, কারণ সিলিকন অনেকগুলো একসাথে যুক্ত হয়ে তোমার একটা বড় আকার তৈরি করে, এটা হইতেছে ক্যাটিনেশন। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরি করতে সাহায্য করে? সেটা হইতেছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কোন গ্যাস অ্যাসিড ধর্মী? কার্বন ডাইঅক্সাইড। কারণ কি তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। এই যে অ্যাসিড, এটা হইতেছে একটা অ্যাসিড, এটা কি একটা অ্যাসিড। এই যে অ্যাসিড তৈরি করলো, এই যে অ্যাসিড তৈরি করলো পানির সাথে বিক্রিয়া করে, সেজন্য এটাকে বলা হয়, না এটা না, কার্বন ডাইঅক্সাইড। ওকে, ওকে, কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করলে সোডা ওয়াটার তৈরি হয়? সেটা হইতেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে কি বলে? এটা বলে হইতেছে সোডা ওয়াটার। ওকে, কার্বন ডাইঅক্সাইড থেকে খুবই গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড টপিকটা, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। ওয়াটার গ্যাসের কার্বন, এটা কি হবে? হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড প্রধান উপাদান। দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহে রক্তের মাধ্যমে যায়? কার্বন ডাইঅক্সাইড, সরি এটা কার্বন মনোক্সাইড, মানে দূষিত বলছে, কি বলছে? দূষিত বাতাসে, তাহলে কার্বন মনোক্সাইড এটার মাধ্যমে যায়। জারণ বিক্রিয়া কোনটি ঘটে?
জারণ বিক্রিয়া ঘটে ইলেকট্রনের ছাড়ন, জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রনের ছাড়ন, কেমন? জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রনের ছাড়ন বা বর্জন, যেটাই বর্জন সেটাই হইতেছে ছাড়ন, যেটাই বর্জন সেটাই ছাড়ন, সেটাই হইতেছে ওকে ত্যাগ করা, ওটাই হইতেছে আমাদের ত্যাগ করা। ক্লিয়ার? ওকে। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে, জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে, কারণ অ্যানোডে ইলেকট্রন, অ্যানোড হইতেছে ধনাত্মক প্রান্ত যেখানে হইতেছে ইলেকট্রন ত্যাগ করে, অ্যানোড হইতেছে ধনাত্মক প্রান্ত যেখানে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ জারণ বিক্রিয়া সংঘটিত হয়, ইলেকট্রন ত্যাগ করতেছে মানে ছাড়তেছে, ঠিক আছে, এটা অ্যানোডে সংঘটিত হয়। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে? ইলেকট্রন দান করলে সেটা হবে বিজারক, ইলেকট্রন দান যদি করে দেয় সেটা হবে বিজারক। এটা জারণের সাথে মিলাইতে যায় না, জারণ মানে ছাড়ন, কিন্তু যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করবে সেটা আবার বিজারক, ইলেকট্রন দান করলে বিজারক, আর ইলেকট্রন গ্রহণ করলে জারক, ইলেকট্রন গ্রহণ করলে জারক, ইলেকট্রন ত্যাগ করলে বিজারক। আর জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ছাড়তে হবে, মানে ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ, কেমন? কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? এই তো এটা ক্যালসিয়াম প্লাস হইতেছে কার্বনেট, এটা হইতেছে ক্যালসিয়াম কার্বনেট যেটা তৈরি করবে। কোনটি জারক পদার্থ নয়? কোনটি জারক পদার্থ নয় দেখি? এটা হইতেছে হাইড্রোজেন, হাইড্রোজেন জারক পদার্থ নয়, কারণ হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে না। কোনটি বিজারক পদার্থের উদাহরণ? এটা হইতেছে আমাদের কার্বন, কার্বন হইতেছে আমাদের বিজারক পদার্থের উদাহরণ। H2SO4 এর সালফারের জারণ মান কত? H2SO4 এই পদার্থে সালফারের জারণ মান কীভাবে বের করব? হাইড্রোজেন আছে একটা, জারণ মান 1 প্লাস সালফারের জারণ মান বের করব, এবং অক্সিজেন আছে 4টা, এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইকুয়াল 0, কারণ এখানে উপরে প্লাস মাইনাস কিছুই নাই, সেজন্য সালফারের জারণ মান হবে 8 - 1 = 7, 4 দুগুণী 8 - 1, তার মানে 7। ম্যাথ কি ঠিক আছে? আরেকবার দেখি তো। হাইড্রোজেন আছে, একটু ভুল হয়েছে, এখানে হাইড্রোজেন আছে 2টা, এর জন্য এটা হবে 2, ঠিক আছে, আর এটার যে যোজনী হাইড্রোজেন সেটা ছিল 1, সেজন্য 1, তাই তো বলতেছি, মিলতেছে না কেন? তাহলে এটা হইতেছে 8, 8 থেকে 2 বাদ দিলে এটা হবে 6, 8 থেকে 2 বাদ দিলে এটা হবে 6, ওকে। তাহলে এটা জারণ মান হবে +6 বা 6 +6, ওকে। যদি কোনো যৌগের জলীয় দ্রবণে নীল লিটমাসকে লাল করে, জলীয় দ্রবণে নীল লিটমাস লাল করতেছে, তার মানে এটা হচ্ছে অম্ল, কারণ অম্লই শুধুমাত্র লাল লিটমাসকে, নীল লিটমাসকে লাল করতেছে, নীলকে লাল করে, তোমার নীলকে লাল করে যেই পদার্থ সেটা হইতেছে অম্ল, কেমন? নীলকে লাল করে সেটা হইতেছে অম্ল। যদি এমন হয়তো লাল লিটমাসকে নীল করতেছে, লাল লিটমাসকে নীল করতেছে, তাহলে সেটা হয়তো কি ক্ষার, সেটা হয়তো ক্ষার, কিন্তু এখানে কি ক্ষার হইতেছে না, তাহলে এটা কি হবে? অম্ল। তারপরে দেখি দুধে কোনটি থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, দুধে কোনটি থাকে? ল্যাকটিক অ্যাসিড, কেমন? অলিয়াম কাকে বলে? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। এটা হইতেছে H2S2O7, মানে সালফিউরিক অ্যাসিড ছিল না, H2SO4, এর সাথে আবার সালফার ট্রাইঅক্সাইড মিলে এই তো H2S2O7 তৈরি করে, বা যাকে বলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এটাকে অলিয়াম নামে ডাকা হয়। কি নামে? অলিয়াম নামে ডাকা হয়। ক্লিয়ার? ওকে। তারপরে আসো, এই কোশ্চিনগুলো তোমার মনে হইতে পারে যে ভাই এগুলো তো খুবই সহজ, এগুলো তো খুবই সহজ, এই সহজ জিনিসগুলোই অনেক সময় তোমরা ভুল করে আসো এবং অ্যাডমিশন থেকে ছিটকে যাও। এই সহজ জিনিসগুলোই দেওয়া হয়, কিন্তু তোমরা অ্যাডমিশন থেকে ছিটকে যাও, এটা কি করা যাবে না? তাহলে এগুলো থেকে সাবধান থাকতে হবে, ওকে। আচ্ছা, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় গাড়ি ব্যাটারিতে। সাধারণত স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার করা হয় সেটা কি? সেটাও সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের নানাবিধ ব্যবহার আছে। অ্যাকোয়া রেজিয়া কাকে বলে? অ্যাকোয়া রেজিয়া হইতেছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। এটা 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড, এটার মিশ্রণই হইতেছে আমাদের অ্যাকোয়া রেজিয়া। এই অ্যাকোয়া রেজিয়াকে বলা হয় রাজ অম্ল। কি বলা হয়? রাজ অম্ল, ঠিক আছে, এটা হইতেছে রাজ অম্ল, অ্যাকোয়া রেজিয়া। স্বর্ণের খাদ ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে তোমার হইতেছে সলিড ফিনাইল, সলিড ফিনাইল ব্যবহার করা হয় কোথায়? পায়খানা প্রস্রাবখানায়
সলিড ফিনাইল ব্যবহার করা হয়। নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? ক্ষারকীয় অক্সাইড হইতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে। সোডিয়াম হাইড্রোক্সাইড, NH3 প্রভৃতি কি করে? এটা হইতেছে মাটির অম্লতা হ্রাসের জন্য। এটা হইতেছে মাটির অম্লতা হ্রাস করে। ওকে। পিএইচ, পিএইচ কি? পিএইচ হইতেছে অ্যাসিড ক্ষার এবং নিরপেক্ষতার নির্দেশক। পিএইচ হইতেছে অ্যাসিড ক্ষার এবং নিরপেক্ষতার নির্দেশক। পিএইচ 1 থেকে 7 এটা 1 থেকে 7 আগ পর্যন্ত এটা হইতেছে অ্যাসিডিক, এবং 7 এর পর থেকে 14 পর্যন্ত এটা হইতেছে ক্ষারীয়, এবং 7 এটা হইতেছে নিউট্রাল, অর্থাৎ অ্যাসিড, ক্ষার এবং নিরপেক্ষ। এটার নির্দেশক প্রদান করে, সেটা হইতেছে আমাদের পিএইচ। ওকে। তারপরে দেখি মানুষের রক্তের পিএইচ কত? 7.4। মানুষের রক্তের পিএইচ হইতেছে 7.4। কোনো কি স্কিপ করে গেলাম? পিএইচ দ্বারা পানির কিসের পরিমাণ করা হয়? উপরে উল্লেখিত কোনোটি নয়। ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম। পিএইচ দ্বারা পানিতে কিসের পরিমাণ করা হয়? হাইড্রোজেন আয়নের পরিমাণ। ঠিক আছে। ওকে। আচ্ছা, পানির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। ওকে। সল্টিং টেস্ট রাসায়নিক নাম কি? মনোসোডিয়াম গ্লুটামেট। টেস্টিং সল্ট মনোসোডিয়াম গ্লুটামেট। এগুলো শরীরের জন্য খুব একটা উপকারী না, না খাওয়াই ভালো। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? কোনটি দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। পানিতে সাবানের আয়নিক গ্রুপ হলো কোনটি? এটা হইতেছে COONA। খর পানি বলতে কি বোঝায়? যে পানিতে সাবানের ফেনা হয় না। কোন পানিতে হয় না? যে পানিতে ক্যালসিয়াম আয়ন থাকে। যে পানিতে ক্যালসিয়াম আয়ন থাকে সে পানিতে সাবানের ফেনা হয় না। এবং এই তো ক্যালসিয়াম আয়ন, এটা তোমার স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, এটা তোমার স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এই যে জিনিসগুলো সেগুলো তোমার স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। আর যখন এগুলো থাকে তখন সাবানের ফেনা হয় না। কোনটি ক্ষরপানিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট। ক্ষরপানিতে উত্তম ফেনা দেয় হইতেছে ডিটারজেন্ট। কোনটি উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? সেটা হইতেছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত থেকে মৃদু পানি সবচেয়ে বেশি পাওয়া যায়। সানস্ক্রিন লোশন তৈরিতে কোনটি ন্যানো পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন যে লোশন আছে, সেগুলোতে ব্যবহৃত হয়। কোনটি সিমেন্ট তৈরির জন্য ব্যবহৃত হয়? এটা আমার জিপসাম। জিপসাম কি হয়? কপার সালফেট। তোমার জিপসাম কি হয়? সিমেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপরে আসো দেখি কি আছে। প্রকৃতিতে গ্যাসের প্রধান উৎস কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কি হবে? দেখি আসো। এটা হইতেছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হইতেছে আমাদের মিথেন। এই মিথেন হইতেছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস। তারপরে আছে মিথেন কি পরিমাণ থাকে? প্রকৃতিতে মিথেন থাকে হইতেছে 80 থেকে 90%। 80 থেকে 90% মিথেন থাকে। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেসড করা প্রাকৃতিক গ্যাস। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ এটাই হইতেছে আমাদের সিএনজি বা কম্প্রেসড করা প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি কোনটি? আমাদের জীবাশ্ম জ্বালানি হইতেছে বায়োগ্যাস। বুঝছো? আচ্ছা, জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? এটা হচ্ছে বায়োগ্যাস। এবং জীবাশ্ম জ্বালানি কোনটি? এটা হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি সম্পর্কে একটা বলি। ধরো এই যে গাছপালা আছে না, আমাদের পরিবেশে আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে না, অনেক বহু হাজার হাজার কাল আগে কি হইতো? এই গাছপালাগুলো ভূমিকম্পের কারণে মাটির নিচে তলায় গেছিল। যখন মাটির নিচে তলায় গেছে তখন এই গাছপালা বা হইতেছে জীবজন্তু, সেগুলো হাজার হাজার বছর ধরে মাটির নিচে থেকে অধিক পরিমাণ চাপের কারণে সেগুলো কি হয়? পরিবর্তনশীল হতে 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 কি তৈরি করে? জীবাশ্ম জ্বালানি তৈরি করে। এগুলো কি আকারে থাকে? পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস আকারে থেকে থাকে। ক্লিয়ার? ওকে। তারপরে স্টেনলেস স্টিল অন্যতম উপাদান হইতেছে ক্রোমিয়াম। ওকে। সংকর ধাতু পিতলের উপাদান। সংকর ধাতু পিতলের উপাদান কোনটি? তামা ও দস্তা। তামা ও দস্তা। পিতলের উপাদান তামা ও দস্তা। আর তোমার ব্রোঞ্জের উপাদান তামা ও টিন। ব্রোঞ্জের উপাদান আবার বলতেছি তামা ও টিন। আর সংকর ধাতু পিতলের উপাদান তোমার তামা ও দস্তা। কেমন? কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? এটা হইতেছে তোমার কোন? এটা হচ্ছে পারদ। এটা হইতেছে পারদ তোমার স্বাভাবিক তাপমাত্রায় তরল থেকে থাকে। স্বাভাবিক তাপমাত্রায় যেটা তরল থাকে সেটা হইতেছে তোমার কি? পারদ। ওকে। পৃথিবীর সবচেয়ে বেশি ধাতু হইতেছে লোহা। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ ধাতু হইতেছে লোহা। কেমন?
তারপরে যেটা আছে, কোনটি জ্বলন্ত মোমবাতিকে কাচের গ্লাস দ্বারা একটি জ্বলন্ত মোমবাতিকে কাচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ সেখানে কি অক্সিজেন পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, গ্লাসের ভিতরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ওকে, ইউরিয়া সারের কাঁচামাল অ্যামোনিয়া। অ্যামোনিয়া হইতেছে ইউরিয়া সারের কাঁচা মাল। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি? নদীর পানিতে। নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি, কারণ কি বলছে, নদীর পানিতে কি হয়, নদীর পানি চলাচল করতে পারে, অর্থাৎ সেখানে অক্সিজেন আসতে পারে এবং সেখানে অক্সিজেন সহজে মিশতে পারে, এবং তোমার নদীতে কিছু হইতেছে ছোট ছোট উদ্ভিদ থাকে যারা অক্সিজেন তৈরি করে, তারপরে নদীর পানি ঠান্ডা থাকে, ঠান্ডা পানিতে সহজে অক্সিজেন দ্রবীভূত হতে পারে। তো এই জিনিসগুলোর কারণে নদীর পানিতে তোমার অক্সিজেন বেশি থাকে। কেমন? ক্লিয়ার? ওকে, তারপরে আসো নদীর পানি। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড তোমার আগুন নিভাতে সহযোগিতা করে। বর্জ্য বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? এটা হয়েছে নাইট্রোজেন। বর্জ্য বৃষ্টির ফলে নাইট্রোজেন বৃদ্ধি পায়। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে? ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে। এবং সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে মিলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, সালফার ট্রাইঅক্সাইড বাতাসে পানির সাথে মিলে তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি করে, H2SO4। এই সালফিউরিক অ্যাসিড যখন বৃষ্টি হয় যখন রেইন হয় তখন তোমার অ্যাসিড রেইন বা হইতেছে কি, এই অ্যাসিড রেইনের জন্য দায়ী হইতেছে তোমার সালফার ট্রাইঅক্সাইড, এভাবে তোমার রূপান্তরিত হয়ে লাস্টে অ্যাসিড বৃষ্টি রূপে আমাদের পরিবেশে আসে। মৌমাছিতে কোন অ্যাসিডটি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে মৌমাছিতে। ওকে, গ্যাস মাস্কের প্রধান উপাদান, এটা হইতেছে ফসফরাস পেন্টঅক্সাইড। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। পচা ডিমের গন্ধের জন্য যে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? এটা থাকে নাইট্রোজেন গ্যাস চিপসের প্যাকেটে থাকে, ফুলায় রাখা হয়। লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হইতেছে N2O। এটা হইতেছে লাফিং গ্যাস। এই গ্যাস যদি তোমার মুখে প্রবেশ করে, শ্বাসনালীতে প্রবেশ করে, তাহলে তুমি অটোমেটিক হাসতে থাকবা। ঠিক আছে, এই গ্যাসটা হইতেছে লাফিং গ্যাস। কোন গ্যাসের রং লালচে বাদামি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই গ্যাস হয়েছে হালকা বাদামি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? এটি হইতেছে বালি হইতেছে কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বা সিলিকন। আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেট চলতি বাংলায় কি বলে? ফিটকিরি বলে। নিচের কোনটি প্রাইমারি দূষক? NO। ওকে, নদীর পানির ক্ষেত্রে এখানে কড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি থাকবে আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কম থাকবে, কারণ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মধ্যে শুধু ধরো বায়োলজিক্যাল জিনিসগুলো আছে, কিন্তু কেমিক্যাল ক্ষেত্রে বায়োলজিক্যাল প্লাস হচ্ছে আদার্স, সেগুলো সব কেমিক্যালের মধ্যে আছে, অর্থাৎ কেমিক্যালের পরিমাণ বেশি। আচ্ছা, নিম্নের কোনটি বেকিং সোডার মূল উপাদান? সেটা হচ্ছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। কোনটি মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? তোমার এটা হইতেছে ব্রোমিন। কেমন? ব্রোমিন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। আয়োডিন পাওয়া যায় কিসে? আয়োডিন পাওয়া যায় শৈবালে। সামুদ্রিক যে শৈবালগুলো আছে সেখানে আয়োডিন পাওয়া যায়। কেমন? পানীয় জলে সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন। কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন ব্যবহার করা হয়। পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় কিসের মাধ্যমে? পানিকে পরিশ্রুত করে প্রভাবিত করে ক্লোরিন মিশিয়ে জীবাণুমুক্ত করা হয়। কোনটি হ্যালোজেন অ্যাসিডটি শক্তিশালী? এটা হইতেছে হাইড্রোজেন আয়োডাইড। কারণ কি? এই তো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই আয়োডিন আকার সবচেয়ে বড় মানে এর সবচেয়ে বেশি পরিমাণ শক্তিস্তর থাকে, অর্থাৎ একবারে শেষের যে শক্তিস্তর সেখান থেকে ইলেকট্রনকে প্রোটন কম শক্তিতে আকর্ষণ করে। অর্থাৎ এখানে হাইড্রোজেন খুব সহজেই তোমার কি করতে পারে? হাইড্রোজেন প্লাস আয়ন হতে পারে, যত সহজে হাইড্রোজেন আয়ন হতে পারে সেটি বেশি শক্তিশালী। এর জন্য হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি শক্তিশালী। রেডন কি ধরনের যৌগ? রেডন হচ্ছে নিষ্ক্রিয় এবং তেজস্ক্রিয়। অ্যারোপ্লেন এবং ডুবুরির কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হলো আমাদের হিলিয়াম, কারণ এটার ভর কম। ফটোগ্রাফিক ফ্ল্যাশলাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহার করা হয়? জেনন গ্যাস ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের সূত্র দেন ফ্যারাডে। সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কোনটি থাকে? কার্বন দণ্ড এবং দস্তার কোটা থাকে আমাদের ড্রাই সেলে। কেমন?
শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? কার্বন দণ্ড ইলেকট্রন দান করে শুষ্ক কোষে। ড্রাই সেলের ব্যাটারি তড়িৎচালক বল কত? এটা হইতেছে 1.5 ভোল্ট, 1.5 বা 1.5 ভোল্ট, এটা হইতেছে ড্রাই সেলের ব্যাটারি তড়িৎচালক বল। হাইড্রোকার্বন মূলত কত প্রকার? হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। একটা হইতেছে অ্যালিফেটিক, আর একটা হইতেছে অ্যারোমেটিক। যখন জৈব যৌগ পড়াবো তখন ডিটেলসে আলোচনা হবে, এগুলো আবার কিছু কিছু করে ভাগ আছে। আচ্ছা, ক্লোরোফর্ম কোনটি? চেতনা লোপ করার কাজে ব্যবহৃত হয় ক্লোরোফর্ম। কোনটি মৌলিক পদার্থ নয়? ফসফিন মৌলিক পদার্থ নয়। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? এটা হইতেছে ক্লোরোপিক্রিন কাঁদুনে গ্যাসের অপর নাম। কাঁদুনে গ্যাসের উৎপন্ন হয় ক্লোরোপিক্রিন। গাঢ় নাইট্রিক অ্যাসিড। ফল পাকানোর জন্য দায়ী কোনটি? ফল পাকানোর জন্য দায়ী হইতেছে ইথিলিন হইতেছে ফল পাকানোর জন্য দায়ী। কোনটি শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? কোন শিখা ভাইয়া? অক্সি অ্যাসিটিলিন শিখা। রেকটিফাইড স্পিরিট 95% ইথানল, অ্যালকোহল এবং 5% পানি, এটা হইতেছে রেকটিফাইড স্পিরিট। কেমন? পিঁপড়ার কামড়ে কোনটি? পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড, মৌমাছিতে ফর্মিক অ্যাসিড। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তারপরে রোদে পোড়া ত্বকে ব্যবহার করা হয় কোনটি? এটা ব্যবহার করা হয় সিরকাযুক্ত পানিতে গোসল করা। তারপরে ভিনেগার বলতে কি বোঝায়? ভিনেগার বলতে বোঝায় 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH, এটাই তোমার অ্যাসিটিক অ্যাসিড, আর এটার জলীয় দ্রবণী হইতেছে তোমার ভিনেগার 6 থেকে 10%। কচু খেলে গলা চুলকায়, এর কারণ ক্যালসিয়াম অক্সালেট আছে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া সার তৈরি করার জন্য প্রধান যে উপাদান সেটা হইতেছে নাইট্রোজেন। ঠিক আছে, ওকে। অ্যাসবেস্টস সেটা হইতেছে অগ্নি নিরোধক খনিজ পদার্থ। তারপরে আসি পেট্রোলের আগুন খ গ উভয়, মানে হইতেছে পেট্রোল পানির সাথে মিশে না, পেট্রোল পানির চেয়ে হালকা। ওকে, পেট্রোল পানির চেয়ে হালকা। এই ছিল তোমাদের আজকের ক্লাসে। ওকে, আর এই ছিল তোমাদের। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা অনেক ধৈর্য সহকারে আজকের ক্লাসটা করেছো। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক উপকার হবে, কারণ জিনিসগুলো অনেক সহজ হতে পারে। আমি মানতেছি জিনিসগুলো অনেক সহজ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝতেছো? বিভিন্ন ভর্তি পরীক্ষায়, তোমার শুধু ভর্তি পরীক্ষা না, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং আরও অনেক পরীক্ষায় এই কোশ্চিনগুলো এসে থাকে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক কোশ্চিন, এগুলোকেই বলা হয় বেসিক কোশ্চিন। ঠিক আছে, আজকের এই 1 ঘন্টাতে তোমাদের যে প্রায় 150 মতো MCQ সলভ করা হয়েছে। আশা করি অনেক তোমরা এখান থেকে উপকৃত হবে এবং তোমাদের ভবিষ্যতে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ কমন পাবেন। ঠিক আছে, তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। সবাই আমার জন্য দোয়া করো। আমি তোমাদের সাথে ছিলাম আমান ভাইয়া। আমি বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা নার্সিং কলেজ, ঢাকায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা।